ম্যাডাম, একবার পানি নিবেন? সকাল থেকে পানি বেচতে পারি না একটাও। পানি কত করে? বেশি না, 20 টাকা। আচ্ছা ঠিক আছে, একটা দাও। এই নেন। এই নাও। ম্যাডাম, আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছে তো ভাঙতি হবে না, এক কাজ করো, তুমি ভাঙতি করে নিয়ে আসো। আচ্ছা, আপনি এই আনে থাকেন, আমি টাকাটা ভাঙতি করে নিয়ে আসি। আচ্ছা। আরে ও তো পালাচ্ছে মুনা। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? চলে যেহেতু গেছে, তাকে যেতে দাও। আজব ব্যাপার, গেছে তো যেতে দাও মানে কি? আমাদের টাকা নিয়েছো। রিল্যাক্স বাবা, একটু বসো, সবকিছু বুঝতে পারবো। কেমন? মুনা তুমি এসব কি করতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সবই বুঝবে, সবই মাথায় ঢুকবে, একটু বসো, সবকিছু তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে চোখের সামনে। ওকে ম্যাডাম, একটা কলম নেবেন? কলম কত করে বিক্রি করতেছো? একটা 5 টাকা, দুইটা 10 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এক কাজ করো, 2টা কলম দাও। এই যে। ম্যাডাম, আমার কাছে তো ভাঙতে নাই। ভাঙতি তো আমার কাছেও হবে না, একটু দেখো না ভাঙতি করতে পারো কিনা। ঠিক আছে ম্যাডাম, আপনি এই জায়গায় থাকেন, আমি ভাঙতে করে নিয়ে যেতেছি। আচ্ছা। আরে আরে ও আমি জানতাম যে টাকাটা নিয়ে দৌড় দিবে, আসবে না। মুনা, তোমার কাছে কি টাকা অনেক বেশি হয়ে গেছে? যদি বেশি হয় টাকাগুলো আমাকে দাও। আর আমি যতটুকু জানি টাকাগুলো তো আমার, নাকি আমার ইনকাম করা টাকা। এইভাবে তুমি মানুষকে কেন বিলাচ্ছ? আই নো এই টাকাগুলো তোমার, আর অনেক কষ্টের টাকা। আর আলিফ, আমি না টাকাগুলো নষ্ট করতেছি না, বেসিক্যালি আমি একটা জিনিস দেখার জন্য এই কাজগুলো করতেছি। আর তুমি তুমি এরকম কেন করতেছো? আমি তো তোমাকে বললাম একটু রিল্যাক্স থাকো, সব কিছু তুমি বুঝতে পারবে যে আমি এই কাজগুলো কেন করছি। শুধু শুধু হাইপার কেন হচ্ছে বলো তো? মুনা, তুমি যে কি বুঝাইতে চাচ্ছ আর কি দেখাইতে চাচ্ছ আমি না সত্যি বুঝতে পারতেছি না। প্লিজ আমাকে বলবা? 30 মিনিটস, এখনো কেউ ফেরত আসেনি। টাকা নিয়ে আসবে না। যারা এভাবে টাকা নিয়ে পালায় তারা কখনো ফেরত আসে না। কি যে করতেছ আমি কিচ্ছু বুঝতে পারতেছি। ম্যাডাম, আমি আপনার গাড়িটা পরিষ্কার করে দিই। আমার কয়টা টাকা দিলে মানে আমার পেটে খিদা তো। কিন্তু ভাইয়া, আমার গাড়ি তো ক্লিন আছে, পরিষ্কার করতে হবে না। ম্যাডাম, আমি তো আসলে এমনি এমনি কারো কাছ থেকে টাকা নেই না। ওই যে দেখেন, ওই আপনার গ্লাসের ভিতরে মানে সামনের বড় আয়নাটা না, ওইটার ভিতরে অনেক ময়লা পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়িটা পরিষ্কার করে দিন, যান। পরিষ্কার করা গাড়ি পরিষ্কার করতেছে। তুমি না আলিফ, বললাম তো তুমি সবকিছু বুঝে যাবে যে আমি এতক্ষণ এই কাজগুলো কেন করতেছি। একটু রিল্যাক্স থাকো প্লিজ। ম্যাডাম, হয়ে গেছে ম্যাডাম। কত দিতে হবে? এই 20 টাকা দিলে। আমার কাছে তো 20 টাকা ভাঙতে হবে না, আপনি এটা রাখেন। কিন্তু ম্যাডাম, আমার কাছে তো এত বড়টা ভাঙতি নাই। আমার কাছে তো ভাঙতি নাই, আপনি এক কাজ করেন না, আপনি দেখেন কোথা থেকে ভাঙতি করে আনতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি এনে বহেন, আমি যাবো আর আমু। মুনা, এই যে তুমি একের পর এক মানুষজনকে টাকা দিচ্ছ, এই টাকাগুলো নষ্ট হচ্ছে। এই মানুষকে যে টাকা দিচ্ছ সেও আর ফেরত আসবে না, আমি খুব ভালো করে জানি। এরকম মানুষেরা কখনো ফেরত আসে না। তুমি ঠিকই বলছো, আমারও মনে হচ্ছে কি জানো, এই লোকটা না আসবে না, টাকা নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। আচ্ছা শোনো না, কি বলছিলাম, অনেকক্ষণ তো গাড়িতে বসে, চলো না একটু বাইরে গিয়ে ফ্রেশ এয়ার খাই। চল। বাহ,
আজকে ওয়েদারটা বেশ সুন্দর, তাই না? ওয়েদার তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তোমার সেই লোকটা কোথায় যাকে 500 টাকার নোট দিয়ে তুমি বললা ভাঙিয়ে নিয়ে আসতে? ম্যাডাম, এনেন আপনার টাকাটা। কিন্তু ভাইয়া, আপনার এই টাকা ভাঙতি করতে এত সময় লেগে গেল যে? আসলে হয়েছে কি ম্যাডাম, আমি যেদিকে ভাঙতি করতে গেছিলাম ওইদিকে লোকজন মনে করছে কি আমি চোর। এই টাকাটা মানে আমি চুরি করে নিয়েছি, আমার কেউ ভাঙতি দিতে চায় নাই। পরে আমি অনেক দূরে গেছি, অনেক কষ্ট হয়েছে এই টাকাটা ভাঙাইতে। আপনি তো চাইলে এই টাকাটা ফেরত নাও দিতে পারতেন, এই টাকাটা নিয়ে চলে যেতে পারতেন। আর এমনি তো আপনার কাছে 500 টাকা ছিল, আপনি যদি বাকি টাকা রেখে দিতেন, আপনি বুঝতে পারতেছেন আপনার কত টাকা লাভ হতো? না ম্যাডাম, কি কইতাছেন? আমি এই টাকাটা নিয়ে কয়দিন আর খাইতে পারতাম? বাড়ি তো 4-5 দিন যাইতো আমার, এরপরে তো আমার কাম করে খাইতে হইতো, তাই না? আর তাছাড়া এটা তো পাপ, এটা তো অন্যায়। আমি কেন আপনার টাকাটা মাইরা দিব? আর তাছাড়া আমি যদি চুরি করে খাইতাম তাহলে কি আর আমি কাম করে টাকা চাইতাম? ভাইয়া, আপনাকে দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছেন, তাহলে আপনি কাজ করে কেন খাচ্ছেন, মানে কোনো কাজ কেন করতেছেন না? কিন্তু ম্যাডাম, আমি তো শিক্ষিত না। আমি অনেকের কাছে গেছিলাম, কিন্তু কেউ আমার কাম দেয় না। তাতে কি হবো, পেটটা তো আর এইগুলা বুঝবো না। পেটটা তো সময় হইলেই খিদা লাগে, খাওন চায়। এর লেগে ম্যাডাম, যখন যেই কাম পাই ওই কামই করি। কারো হোটেলে পানি টাইনা দেই, কারো গাড়ি মুছা দেই, এইসব করে মনে করেন আমার পেট চালায়। আপনি কি আমার কাছে জব করবেন, মানে চাকরি করবেন? কি আপনার এখানে চাকরি? কিন্তু ম্যাডাম, আমি তো পড়াশোনা জানি না, আমি কেমনে আপনার চাকরি করুম? আর আপনার কাজ কামে বা কেমনে করুম? আমি বলতেছি ভাইয়া, আসলে আমি একটা হচ্ছে সুপার শপ দিব, তো ওইখানে হচ্ছে ক্যাশ কাউন্টারের একজন লোক দরকার। আর আমার কাছে মনে হচ্ছে আপনার থেকে বিশ্বস্ত আর ইমানদার মানুষ আমি মনে হয় আর দ্বিতীয় জন খুঁজে পাবো না। তাই আমি চাচ্ছি আপনি এই ক্যাশ কাউন্টারে আপনি কাজ করবেন, প্লিজ। আচ্ছা আলিফ, কার্ডটা দাও তো। এই যে ভাইয়া, এই কার্ডটা নিন। এই অ্যাড্রেস অনুযায়ী কালকে সকাল 11টায় চলে আসবেন। ম্যাডাম, আপনার না অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার চাকরিটা দিয়ে যে আমার কত উপকার করলেন, এটা আমি ছাড়া আর কেউ জানে না। আপনি ভালো থাকেন, আমি কাল সময় মতো চলে আসব। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। তার মানে এই হচ্ছে আমার সুন্দরী বউয়ের কারসাজি। আমার বউ যেমন সুন্দর, তেমন মাথায় বুদ্ধিও অনেক রাখে। আচ্ছা চলো। চলো। ওই টেবিলে সার্ভ করো ফুডটা জলদি। আসসালামু আলাইকুম। আপনি কে? ম্যাডাম, জব ফর ইউ কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে জবের জন্য। জব ফর ইউ কোম্পানি থেকে আপনাকে পাঠিয়েছে? হ্যালো, জব ফর ইউ কোম্পানি? জি ম্যাডাম, বলেন। আপনাদেরকে আমি বারবার করে বলেছিলাম যে আমি মুসলিম এমপ্লয়ি চাই না, এখানে কোনো প্রকার মুসলিম এমপ্লয়ি পাঠাবেন না। তাহলে মুসলিম এমপ্লয়ি আপনারা কেন পাঠিয়েছেন? ম্যাডাম, এই ছেলেটা অনেক ভালো কাজ করে, তাই আপনি এখানে পাঠিয়েছেন। লিসেন, এত ভালো আমার দরকার নেই। আপনাদের ওখানে যদি সর্বনিম্ন কোয়ালিফায়ারে যদি কেউ থাকে অন্য ধর্মে, প্লিজ তাকে পাঠান। বাট এখানে কোনো মুসলিম এমপ্লয়ি কাজ করতে পারবে না, মানে না। ম্যাডাম, আমাদের কাছে তো মুসলিম ছাড়া আপাতত অন্য কোনো ছেলে নাই। ওকে ফাইন, তাহলে এক কাজ করেন, আমি যে রেজিস্ট্রেশন ফিটা আপনাকে দিয়েছি সুন্দর মতো ওইটা ব্যাক করে দিন। ওকে? কি হয়েছে মনে? আলিফ, তুমি খুব ভালো করে জানো আমি মুসলমান একদমই পছন্দ করি না। আর উনি একজন মুসলিম মানুষ, আর উনি আসছে এখানে জব নেওয়ার জন্য। আর উনি কি করে ভাবলো ওনার মতো মুসলমান একজন এমপ্লয় আমি এখানে রাখবো? আর তুমি জানো না ওরা কেমন হয়। আর এই যে আপনি দাঁড়িয়েছেন, যান এখান থেকে।
ওনার সমস্যাটা কোথায়? একটা মানুষ কোন ধর্মের সেটা দেখে তো আমাদের কোনো লাভ নাই। আমাদের দরকার হচ্ছে কাজ। তার সাথে আমরা কোনো সম্পর্ক স্থাপন করতেছি না। আলিফ, সম্পর্ক করব না, ওকে ফাইন, কিন্তু তুমি খুব ভালো করে জানো আমি কোনো মুসলমান মানুষ একদমই পছন্দ করি না। আমার এই রেস্টুরেন্টে কোনো মুসলমান এমপ্লয় কাজ করতে পারবে না, মানে পারবে না। আর তুমি তো খুব ভালো করে জানো এরা কিরকম মানুষ হয়। তুমি কি নিউজে দেখো না এরা কি সব কি করে বেড়ায়? জি স্যার, আপনি বসুন, কাস্টমার অ্যাটেন্ড করুন, আমি এক্ষুনি আসছি। ভাই, জি স্যার। বলছিলাম যে আমার ওয়াইফ আপনার সাথে যে আচরণ করছে এটার জন্য আমি নিজে অনেক লজ্জিত এবং দুঃখিত। না না স্যার, কি বলছেন? ম্যাডাম তো আমার সাথে কোনো খারাপ আচরণ করেইনি, এর থেকেও অনেক খারাপ আচরণ করে স্যার আমাদের সাথে। আমি ম্যাডামের কোনো ব্যবহারে কষ্ট পাইনি স্যার, এগুলো তো স্যার আমরা অভ্যস্ত স্যার। না না, কি বলতেছেন যে আপনারা অভ্যস্ত? যে আচরণটা করছে সেটা আসলেই ভালো আচরণ করে নাই। অ্যাকচুয়ালি আমি আপনার এখানে যে কারণে আসছি সেটা হচ্ছে আপনাকে আমি যেটা বলবো আপনি জাস্ট সেটা করবেন। আমার একটা কাজ আছে। কি করতে হবে আমাকে স্যার বলুন? এক কাজ করবেন, আপনি আপনার ড্রেসটা চেঞ্জ করেন। কিন্তু স্যার এটা যদি ম্যাডাম বুঝতে পারে তাহলে তো ম্যাডাম অনেক রাগ হবে। পুরো ব্যাপারটা আমি নিজে হ্যান্ডেল করবো। আপনাকে জাস্ট যতটুকু বলছি ততটুকু করবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, রাখছি। ম্যাডাম আমি চলে আসছি, জব ফর কোম্পানি থেকে আমাকে পাঠিয়েছে। তুমি জব ফর ইউ থেকে আসছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। জি ম্যাডাম, বলুন কি করতে হবে? তেমন কোনো কাজ করতে হবে না, জাস্ট ক্লিনিং এর কাজটা করতে হবে আর বিভিন্ন কাস্টমার আছে তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। এনিওয়ে, তুমি মাস্ক কেন পরে আছো? ম্যাডাম আমার একটু ডাস্ট প্রবলেম আছে, তাই আমি মাস্ক পরে থাকি। ও আচ্ছা, ইটস ওকে, প্রবলেম নাই। এক মিনিট। হ্যালো ম্যাডাম, আপনার পছন্দ মতো একজন ছেলে পাওয়া গেছে, ওকে পাঠিয়ে দিয়েছি। ও 1.5-2 ঘন্টা পরে আপনার এখানে চলে যাবে। হোয়াট? এই, কে তুমি? কে তুমি আর মাস্ক কেন পরে আছো? জলদি জলদি মাস্ক খুলো, মাস্ক খুলো। তুমি? এই, তোমাকে না আমি বলেছি হ্যাঁ আমার এই রেস্টুরেন্টের ধারে পাশে না আসতে। হ্যাঁ, আমি মুসলমান একদমই পছন্দ করি, তাহলে এখানে কেন আসছো? পড়াবেন? আলিফ, দেখো না এই ফ্রড লোকটার কাজ কি। ওকে আমি কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি তোমাকে বলছিলাম না আমি মুসলমান মানুষ একদমই পছন্দ করে, দেখছো কত বড় ফ্রড। হ্যাঁ, এখন সে কত সুন্দর বেশভূষা চেঞ্জ করে তারপর এখানে আসছে। উনি যা করছে সবকিছু আমি নিজে করতে বলছি। মানে তোমার কথা মতো? মানেটা খুব সহজ। একটু আগে এই ছেলেটা যখন পাঞ্জাবি টুপি পরে আমাদের এখানে আসছিল তখন তোমার অনেক প্রবলেম হয়েছে। ঠিক সেই মানুষটাই যখন টি শার্ট প্যান্ট আর একটা মাস্ক পরে তোমার সামনে এসে দাঁড়াইছে তখন তোমার কোনো প্রবলেম হয় নাই। আসলে প্রবলেমটা ওই মানুষটা মুসলিম নাকি হিন্দু নাকি কোন ধর্মের এখানে না, প্রবলেমটা হচ্ছে চিন্তা ভাবনা। আলিফ, তোমাকে আমি কি করে বুঝাবো? এই মানুষগুলো ভালো হয় না, এরা কাজে অনেক ক্ষতি করে। আচ্ছা তুমি কি নিউজ দেখো না, সোশ্যাল মিডিয়াতে নাই? তুমি জানো না এই মুসলমান মানুষগুলো কি প্রবলেম করে? হ্যাঁ, এসব জেনে বুঝে কেন এদেরকে এখানে রাখতে হবে? এক্স্যাক্টলি, এই নিউজ চ্যানেলস আর হচ্ছে সোশ্যাল মিডিয়া এগুলো হচ্ছে সব নষ্টের মূল। এরা এমন ভাবে কিছু মানুষদের কাজকর্ম প্রিটেন্ড করে যেগুলোর কারণে আমরা বিভিন্ন ধর্মের মানুষগুলোকে খারাপ ভাবি। আচ্ছা, আমারও তো অনেকগুলো মুসলিম বন্ধু বান্ধব আছে, তারা তো কখনো আমার সাথে খারাপ কিছু করে নাই। এই যে ভাই, আপনার কোনো হিন্দু বন্ধু বান্ধব নাই, তারা কি আপনার সাথে কখনো কোনো খারাপ কিছু করছে? তাহলে আসলে প্রবলেমটা আমাদের মানুষদের চিন্তা ভাবনায়। আমরা সবসময় ভেবে নেই যে মুসলিম ধর্মের মানুষজন হয়তো খারাপ, আবার মুসলিম ধর্মের মানুষজন ভেবে নেয় যে হিন্দু ধর্মের মানুষজন হয়তো খারাপ। কিন্তু না, কোনো ধর্মই কখনো খারাপ হইতে পারে না। প্রত্যেকটা ধর্মই ঠিক আছে, শুধুমাত্র আমাদের মতো কিছু মানুষজন এমন কিছু কাজ করে যেগুলোর কারণে আমরা বিভিন্ন ধর্মের মানুষগুলোকে খারাপ ভেবে থাকি।
এই চিন্তা ভাবনাটা চেঞ্জ করতে হবে। যতদিন পর্যন্ত চিন্তা ভাবনা পরিবর্তন না করা হবে ততদিন পর্যন্ত আমাদের সমাজটা কখনোই সুন্দর হবে না। আরে তুমি হয়তো ঠিকই বলেছো। আমি এতদিন ওই যে অন্যান্য নিউজ তারপরে হচ্ছে মানুষের কথায় আমি কত বড় একটা ভুল ধারণার মধ্যে ছিলাম যে মুসলমান মানুষ মানেই খারাপ। আই এম রিয়েলি সরি। আমি আজকের পর থেকে এখন চিন্তা ভাবনা আমার মনের মধ্যে আর রাখবো না। আর ভাইয়া প্লিজ আপনি কিছু মনে করবেন না। সত্যি আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে যে আমি ধর্মের মধ্যে ভেদাভেদ করেছি। ধর্ম কি? ধর্ম তো যার যার কাছে, তাই না? আগে দেখতে হবে মানুষটা কিরকম। আমি অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর আপনার এখানে কাজ করতে কোনো অসুবিধা হবে না, আপনি নির্দ্বিধায় এখানে কাজ করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। তাহলে আমি আমার কাজে লেগে পড়ি স্যার। আচ্ছা, হ্যালো ভাইয়া। হ্যাঁ টুম্পা, ভালো আছিস? ভাইয়া তুমি না বলছিলা এইবার দেশে আসার সময় আমার জন্য একটা স্বর্ণের নেকলেস নিয়ে আসবা? হ্যাঁ ঠিক আছে, লই আমু। আচ্ছা শোন, ওই বাড়ির সবাই কেমন আছে রে? আচ্ছা ভাইয়া, তোমার জন্য কতটা মনে থাকে, ঠিক আছে? আসার সময় কিন্তু আমার জন্য স্বর্ণের নেকলেস নিয়ে আসবা, হ্যাঁ? এই তোর কথা শেষ হয়েছে? দে ফোন দে। একটা কথা বলি। আর দে তুই, আমার ওর সাথে জরুরি কথা আছে। দে। নাও। হ্যালো আফজাল, এই শোন, একটা ভালো কথা আছে। আমাদের বাড়ির পাশে যে জমিটা আছে ওই জমিটা কিন্তু আমাদের নিতেই হবে, যেভাবে হোক নিতে হবে। শোন, তুই এক কাজ করিস, আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকাই দিস। ভাইজান তোমার আসলে কেমনে কই, আমি 5 লাখ টাকা এখন এই মুহূর্তে কেমনে দিব? আসলে আমার এইখানে চাকরির একটু সমস্যা হয়েছে। যাই হোক, সমস্যা না, আমি তোমার হচ্ছে এই অল্প কিছু টাকা দেই, আমি কয়েকদিনের মধ্যে পাঠাবো না, অল্প কিছু টাকা দেই ভাইজান। এই শোন, তোর কষ্ট কথা তখন মনে ছিল না? যখন বাবার জমি বেচে তোর আমি বিদেশ পাঠাইছি তখন তোর কষ্ট কথা মনে ছিল না? এখন তোর কষ্ট কথা মনে পড়ে? হ্যাঁ, তোরা যা করছিস তা করবি। তুই এই মাসে 5 লাখ টাকা পাঠাবি, কিভাবে পাঠাবি আমি সেটা জানি না, ঠিক আছে? জমিটা আমার নিতে হইব। আমি এই জমিটা দিয়ে আমি একটা 5 তলা বাড়ি করবো, এটা আমার স্বপ্ন। তুই কিভাবে দিবি আমি সেটা জানি না। যেভাবে হোক তুই 5 লাখ টাকা আমার পাঠাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইজান। ভাইজান টুম্পার একটু দিবা, ওর লাগে একটু কথা কমু। এই ধর কথা কর। হ্যালো ভাইজান। টুম্পা, তুই ভালো আছিস? হ্যাঁ ভাইজান, আমরা অনেক ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, আমি তো ভাইজানকে কিছু কইতারি নাই, কারণ ভাইজান আমার বড় ভাই মানুষ, ওনার লগে এত কিছু কইলে বেয়াদবি হয়ে যাবো না। আচ্ছা, তুই তো আমার ছোট বোন, অনেক আদরের ছোট বোন, তুই একটু ভাইজানরে বুঝাই কবি। আসলে বোন, আমার এই মাসে চাকরি না চইলা গেছে। আমি ওই বিল্ডিং এ কাম করতে যাই, বিল্ডিং থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ড হাতটা ভাঙা গেছে, আমি কাজ করতে পারি না। আসলে এটা তো করে কইলে তোরা টেনশন করবি, যার কারণে আমি তো এতদিন কিছু জানাই নাই। এক কাজ কর না, ভাইজান একটু কস না। ভাইজান ছোট ভাই এই সমস্যা হয়েছে, ভাইজান এত টাকা দিতে পারবো না, একটু কম দিক, আমি পরবর্তীতে আস্তে আস্তে দিয়ে দিব, তোরা এটা নিয়ে কোনো টেনশন করিস না। আরে ভাইজান, তুমি এগুলো কি কইতাছো? বড় ভাইজান তো কইলো যে ওই জায়গাটা দেখবো, দেখা জায়গা কিনা ওই জায়গায় 5 তলা বাড়ি করবো, আর ওইখান থেকে আমার একটা ফ্ল্যাটও দিব। আর তুমি টাকা না দিলে ওই জায়গা আমরা কিনবো কেমনে কও তো? তোমার যেমনই হোক এই 5 লাখ টাকা ম্যানেজ করে পাঠাইতে হইব। আমি এত কিছু বুঝি না, আমি ভাইজানের কোনো কিছু কইতে পারবো না। যেটা ভাইজান কইছে ওইটাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, রাখো, আমার ফোন আইছে। আমারও ভুল হয়েছে তোরা এত কিছু করা। হায় রে আমগো প্রবাসীর জীবন, আসলে আমরা মানুষ না, আমরা মনে হয় টাকা কামানোর মেশিন। নিজের পরিবার, আত্মীয় স্বজন কেউ আমার কষ্ট বুঝতে চায় না।